যে পরিযায়ী শ্রমিকরা ঈদের সময় এসে এসব কাণ্ড ঘটিয়ে গেছে, শুভেন্দু এবার বলছে লিস্ট বেরিয়ে আছে, অন্য রাজ্যে গিয়েও ছাড় পাবে না। যেভাবে দুই দলের নেতারা পরিযায়ী শ্রমিকদের দাগাচ্ছেন, সেখানে রাজ্যের এই লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের নিরাপত্তা তো প্রশ্নের মুখে। দেখুন, এমন কি কোনো তথ্য প্রমাণ আছে যেখান থেকে তৃণমূলের কোনো নেতা বলতে পারে এবং সেটা সংবাদ মাধ্যমে বলতে পারে যে পরিযায়ী শ্রমিকরা সে গণ্ডগোল পাকিয়েছে? যদি তাই হয় তাহলে তারা কারা? এইভাবে হঠাৎ করে পরিযায়ী শ্রমিকদের উপরে এই গণ্ডগোলের অভিযোগ চাপিয়ে দেওয়া এটা অমানবিক বলে মনে করি আমি। বরং আমি যেটা আশঙ্কা করেছি, অনেক জায়গায় বলেওছি, আমি সংবাদ মাধ্যমকেও বলেছি, যে এই মুর্শিদাবাদকে নিয়ে যেভাবে প্রচার হচ্ছে দেশ জুড়ে, আর তাতে যেভাবে প্রচারের ঢক্কানিনাদে মুর্শিদাবাদের দাঙ্গা তার বিবরণ চলছে, তাতে আগামী দিনে মুর্শিদাবাদ থেকে আমরা যারা বাইরে যাই, বাইরে যাতায়াত করতে হয়, তাদের লজ্জার সম্মুখীন হতে হচ্ছে। এবং এখান থেকে হাজার হাজারে লাখে লাখে মানুষ যারা বাইরে কাজ করতে যায়, তারা হিন্দুও যায়, মুসলমানও যায়, তাদের জন্য আগামী দিনে কিন্তু সেই সমস্ত এলাকায় মানুষ অনেক প্রশ্ন করতে থাকবে, তাদের যেন কোনো অসুবিধা না হয়। এটা কিন্তু একটা আশঙ্কা কথা। কিন্তু পরিযায়ী শ্রমিকরা এই গণ্ডগোল করেছে এ কথা বলার মতো তথ্য কারো কাছে নেই। তাই পরিযায়ী শ্রমিকদের নিয়ে দড়িটানাটানি বন্ধ করুন। বাংলার মুখ্যমন্ত্রী আজকে তিনিও বলছেন যে যদি ওয়াকফ আইন নিয়ে আন্দোলন করতে হয় তো দিল্লি চলে যাও। কেন পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গে শুধু মুসলমানরা ওয়াকফ আইনের বিরোধিতা করছে তা তো নয়, পশ্চিমবঙ্গে আমরাও বিরোধিতা করছি, আমরা কংগ্রেস পার্টি বিরোধিতা করছি, প্রতিদিন আমাদের স্ট্রিট কর্নিং চলছে। আগামী মাসে আমরা বহরমপুর শহরে ওয়াকফ আইনের বিরুদ্ধে কেন্দ্রীয় জমায়েত করছি। ওয়াকফ মানে শুধু মুসলমানদের মাথা ব্যথা তা তো নয়। ওয়াকফ আইনের বিরোধিতা যারা ভারতবর্ষের সংবিধানকে মানে, যারা ভারতবর্ষের গণতন্ত্রকে মানে, যারা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে মানে, তাদের বিরোধিতা। আপনি যান সুপ্রিম কোর্টে, প্রায় 70টা মতন মামলা সেখানে চলছে ওয়াকফের বিরুদ্ধে। তা কি সবাই মুসলমান? কংগ্রেস পার্টিও সেখানটায় মামলা করছে, আজকে তার দ্বিতীয় দিনের শুনানি আছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এক অদ্ভুত ডায়লগ দিচ্ছেন যে ওয়াকফ নিয়ে এখানে আন্দোলন করে লাভ নাই, সব দিল্লিতে চলে যাও। কেন আপনি যান না দিল্লিতে? আপনিও তো ওয়াকফ আইনের নিশ্চয়ই বিপক্ষে, আপনি কেন দিল্লি যাচ্ছেন না? এইখানকার মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের পশ্চিমবঙ্গে কি আন্দোলন করার অধিকার নেই? এখানে আন্দোলন করার অধিকার হিন্দুর আছে, মুসলমান আছে, সকলের আছে। সেই আন্দোলনটা শান্তিপূর্ণ, এই বার্তা দিন আপনি। কিন্তু আন্দোলন করতে সব ওয়াকফ নিয়ে দিল্লিতে চলে যাও। আর ওদিকে মোদির কাছে হাত জোড় করে যে মোদি তোমাকে অনুরোধ করছি যেন অমিত শাহকে তুমি সামলাও। দিদি, এগুলো শোভা দেন একটা মুখ্যমন্ত্রী? আপনাদের পুলিশ, আপনাদের প্রশাসন যদি অমিত শাহ এখানে বেশি বাড়াবাড়ি করে, অমিত শাহকে জেলে ভরে দেওয়ার ক্ষমতা আপনার আছে। একদিন আপনি বলেছিলেন না ভোটের আগে, মোদিকে কোমরে দড়ি বেঁধে জেলে পোড়াবো? তখন ভোট ছিল, তখন আপনি বলেছিলেন, মনে পড়ছে আপনার? মোদিকে জেলে পুরে ঢুকাচ্ছিলেন আপনি। আর সেই মোদিকে এখন অনুরোধ করছেন, মোদি তোমার কাছে অনুরোধ, তুমি যেমন করো অমিত শাহকে তুমি সামলাও। দিদির সঙ্গে মোদির এত আন্তরিক সম্পর্ক কারণ কি যে মোদিকে দিদির অনুরোধ করার জায়গায় চলে এসছে এখন? দিদির অনুরোধ মোদি রাখবে এ ভরসাতে দিদি অনুরোধ করছে মোদিকে। কেন? একদিকে বাংলার মানুষকে বলছে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে দিল্লি যাও, আর দিকে মোদির কাছে অনুরোধ করছে মোদি তুমি অমিত শাহ সামলাও। দিদি, আপনার মূল বক্তব্যটা কি আমরা জানতে চাই। আপনার দলের লোকরা বলছে পরিযায়ী শ্রমিকদের জন্য এখানটায় সাম্প্রদায়িক অশান্তি হচ্ছে। এইভাবে অভিযোগ কার বিরুদ্ধে করছেন আপনারা? এইভাবে অভিযোগ তো সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে করছেন আপনারা। যান শামসেরগঞ্জে 11 নম্বর 12 নম্বর ওয়ার্ড, পুরো মুসলমান অধ্যুষিত ওয়ার্ড, পুলিশের অত্যাচারে সব ওয়ার্ড ফাঁকা হয়ে গেছে। যান খোঁজ নিয়ে আসুন। মমতা ব্যানার্জি যখন থেকে বলেছে কংগ্রেসের এলাকা, তখন থেকে বার্তা পরিষ্কার, কংগ্রেসের লোকদের উপর হামলা শুরু করো। 11 নম্বর 12 নম্বর ওয়ার্ডে যান, শামসেরগঞ্জে দেখুন, ঘর বাড়ি ভেঙে তছনছ করে সব ঘর ছাড়া করে দিয়েছে সেখানকার পুরুষদেরকে, ওখানকার বীরপঙ্গা পুলিশেরা।
একদিকে হিন্দু পালাচ্ছে মালদায়, মুসলমান পালাচ্ছে ঘর ছেড়ে। কোথায় যাব আমরা? কি হচ্ছে এগুলো? এখানে তো লোকসভার আমতেরগঞ্জের যে এলাকা, লোকসভা ছাড়া তো সব জনপ্রতিনিধি তৃণমূল। সবই জানে মমতা ব্যানার্জি, জেগে ঘুমাই। সেখানে মোহাম্মদ সেলিম, মীনাক্ষী, আপনি সবাই গেলেন মানুষের সাথে কথা বলতে, কিন্তু তৃণমূলের জনপ্রতিনিধিরা যাচ্ছে না। মার খাবে যে, ওখানটা কি করে যাবে? মমতা ব্যানার্জি হাতরাসে লোক পাঠাচ্ছে, মণিপুরে লোক পাঠাচ্ছে, কিন্তু জঙ্গিপুরে লোক পাঠাচ্ছে না। তাদের দলে বড় বড় মুখী আছে, বিরাট বিরাট বক্তা আছে, বিরাট বিরাট উকিল আছে তাদের দলের। কাকতারুয়া উকিলের অভাব নাই, অনেক কাকতারুয়া উকিল আছে, আইন জানে, সবকিছু জানে। শামসেরগঞ্জে যাচ্ছে না মুখ খাবে বলে, মার খাবে বলে। ওখানকার এমএলএ, ওখানকার এমপি, তাদের অবস্থা দুরবস্থার শেষ নাই। কারণ বিপদের সময় তারা কেউ মানুষ হয়ে থাকেনি। ওখানকার মানুষ অভিযোগ করছে, ওখানকার হিন্দু বলুন মুসলমান বলুন অভিযোগ করছে, বিপদের সময় তারা কেউ পাশে থাকেনি। আজকে 11 নম্বর 12 নম্বর মেরে সাফ করে দিল। ওখানে পুলিশের গুলিতে, বিএসএফ এর গুলিতে অন্তত 8 থেকে 10 জন মানুষ গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন নার্সিংহোমে চিকিৎসাধীন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। একবারও তৃণমূল খোঁজ নিয়েছে, গেছে না চিকিৎসার ব্যবস্থা করেছে? বলুন। সব ভোটের সময় মুসলমান মুসলমান হবে, ভোটের সময় হিন্দু হিন্দু হবে। আরে বিপদের সময় কোথায় তোমরা? এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। বিপদের সময় যে থাকে সেই প্রকৃত বন্ধু। ভোট নিয়ে পালিয়েছেন আপনারা, মালকড়ি কামাচ্ছেন, ফ্ল্যাট বাড়ি করছেন, সম্পত্তি তৈরি করছেন, আপনাদের মাথা ব্যথা কিসের? আরে দিদি পাগলের প্রলাপ বকছে কলকাতায় বসে, ইমাম মুয়াজ্জিনদের সবাই। মোদীকে অনুরোধ করছেন আপনি। আপনি বলছেন ওয়াকফ আন্দোলন দিল্লিতে করতে, আমরা মুর্শিদাবাদেই করব, আমরা বাংলাতেই করব ওয়াকফ আন্দোলন। আরে এটা তো মমতা ব্যানার্জির ঢপের কীর্তন না, বহু আগেই করেছে। মমতা ব্যানার্জি চালাকিটা করে কাউকে ম্যানেজ করার জন্য। দেখবেন অটল বিহারী বাজপেয়ী ভালো, এল কে আদবানি খারাপ, দিদির ডায়লগ। কখনো মোহন ভাগবতের বিরুদ্ধে কথা বলেনি। বিজেপি খারাপ, আরএসএস ভালো, আরএসএস দেশপ্রেমী। মমতা ব্যানার্জির কথা। মমতা ব্যানার্জি কি বলে? গ্যাটকেরি ভালো, রাজনাথ ভালো, মোদি অমিত শাহ খারাপ। দিদি এখন আবার পাল্টিকে সুপার ফাইন করে দিয়েছে। এখন মোদি ভালো, তার অমিত শাহ ভাই খারাপ। এটা দিদির ভুলবাজি। দিদির এই ভুলবাজিতে যেন বাংলার মানুষ আপনারা চক্করে না পারে। এ ভুলবাজি করে দিদি দিল্লিতে একটা অংশকে বিজেপির খুশি রাখতে চাই, একটা অংশ খুশি রাখতে চাই। আজকে আপনার লজ্জা হওয়া উচিত যে হাইকোর্টের নির্দেশে এই শামসেরগঞ্জের মতো একটা এলাকায়, একটা থানা এলাকায় আপনাকে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপ হতে হলো। তাতে আপনার লজ্জা হয়নি? আপনি ধন্যবাদ জানাচ্ছেন। আমরা হলে লজ্জা জানিয়ে গ্রহণ করতাম। আমরা লজ্জিত যে পারিনি, তাই মহামান্য আদালতকে হস্তক্ষেপ করতে হয়েছে। তার জন্য একজন প্রশাসক হিসেবে লজ্জিত আমি, এটা বলতে হতো আপনার। তাড়া করে আপনি বলছেন না না ভালো হয়েছে, খুব খুশি হয়েছে। কি কেন্দ্রীয় বাহিনী এসছে? জানেন আমি যে গ্রামটা গেছিলাম, একটা হিন্দু পরিবারের বাবা আর ছেলে খুন হয়েছে। সেই গ্রামের কিছু লোক কাঁদতে কাঁদতে কি বলছে জানেন আমাকে? বলছে দাদা পুলিশরা যদি 5টা সিভিকও আসতো না, তাহলে বাব্বাটা খুন হতো না। পুলিশের কথা ছেড়েই দিন, যদি 5টা সিভিকও আসতো, বাব্বাটা খুন হতো না। এই বাব্বাটা খুন শুধুমাত্র একটা সাম্প্রদায়িক কারণ নয়। তদন্ত হোক। ওখানে বহু হিন্দুর ঘর বাড়ি পুরানো হয়েছে, সেটা যেমন একদিকে সত্য, তেমনি বহুত মুসলমান গুলিবিদ্ধ হয়ে তারাও অনেকে চিকিৎসা করতে ঘর থেকে বেরোতে পারছে না। তারাই বা কারা? সমস্ত কিছু ধোঁয়াশার মধ্যে আছে। আমি হাসপাতালে গিয়ে দেখেছি 11 বছরের ছেলে, তার গুলি লেগেছে, তার কিডনি বার হয়ে চলে গেছে। এটাই বা কি? তারা কি সব দাঙ্গাকারী? সন্দীপ সোলেমানদের দেখছেন না? তারা কি সব দাঙ্গাকারী? সেই বয়সের ছেলে গুলি খেয়েছে। যান হাসপাতালে যান, তৃণমূলের লোকরা কেউ যায়নি। সবাই কি দাঙ্গাকারী? দেখুন, হিন্দু হোক মুসলমান হোক, আক্রান্ত যারা হয়েছে সকলের পাশে দাঁড়াতে হবে। এখানে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, যারা হামলা করেছে তারা জানে না কেন হামলা করছি।
আর যারা হামলার শিকার হয়েছে তারাও জানে না কেন আমরা হামলার শিকার হলাম। মানে যারা মারছে তারা জানে না কেন মারছি, আর যারা মরছে তারাও জানে না কেন মরছি। এক অদ্ভুত বাতাবরণ। শুধুমাত্র সচেতনতা, প্রচারের অভাব, তৎপরতার অভাব, প্রশাসনের কর্মহীনতার অভাব, পশ্চিমবঙ্গ সরকারের অদক্ষতার কারণ এটা, যে যারা মারছে তারা জানে না কেন মারছি, ওয়াকফ কি বুঝে, কে বুঝে। আবার যারা মরছে তারাও জানে না কেন মরছি, তারাও ওয়াকফ বুঝে না। ওই সমস্ত প্রত্যন্তগ্রামে কি ওয়াকফ নিয়ে আলোচনা করে বলুন তো, কি ওয়াকফ বোঝে বলুন তো। তাই যারা মারছে তারাও জানে না কেন মারছি, যারা মরছে তারাও জানে না কেন মরছি। এক অদ্ভুত বাতাবরণ তৈরি হয়েছে। এই অদৃষ্টের পরিহাস আমাদের এটা। শুধুমাত্র সরকারের অদক্ষতা, অকর্মণ্যতা, উদাসীনতা। আজ আপনারা তৎপর হয়েছেন, লোকের বাড়িঘর ভাঙছেন, গ্রামকে গ্রাম ছাড়া করাচ্ছেন। এখন 5টা সিভিক পাঠালে এখনকার মানুষগুলো বেঁচে যেত। বিএসএফের বিরুদ্ধে সরাসরি একবারে মুখ্যমন্ত্রী বলছেন, সে সবাই প্রশাসনিক প্রধান নাও রয়েছেন। এই প্রায় 24 ঘন্টা হয়তো বিএসএফ এর পক্ষ থেকে এটা কোনো। দেখুন, বিএসএফ নিয়ে একটা ক্যাবাস তৈরি করা হচ্ছে, যে চটি পরে বিএসএফ গুলি করেছে, হ্যান করেছে, ত্যান করেছে। আমার বক্তব্য ছোট। আজকে সিসিটিভি ক্যামেরার যুগ, গোটা চত্বরে সিসিটিভি ক্যামেরা আছে ধুলিয়ানের। আপনারা তো জানেন না সবাই, শামসেরগঞ্জ ধুলিয়ান সারা মুর্শিদাবাদ জেলার সব থেকে বেশি রাজস্ব এখান থেকে আয় হয়। এটা এতটাই বাণিজ্যিক জায়গা। সারা মুর্শিদাবাদের সব থেকে বেশি আয় সরকারের ওই জায়গাটা থেকে। সেখানে ছেয়ে আছে সিসিটিভি ক্যামেরা। তো ধরুন বিএসএফ এলো, খালি পায়ে, কেউ চটি পরে, কেউ লুঙ্গি পরে, কেউ গামছা পরে এলো, এসে গুলি চালো, সিসিটিভি ক্যামেরায় একটা উঠলো না। এই যে ভারতবর্ষে এখন যার তার কাছে অ্যান্ড্রয়েড ফোন ছাড়া কেউ চলেই না বাজারে। সে রিক্সাওয়ালা হোক, ভ্যানওয়ালা হোক, আর কোটিপতি হোক, একটা ক্যামেরায় ছবি উঠলো না যে ভাই খালি পায়ে বিএসএফ ঢুকে গেছে, আমাকে একটু দেখান তো। আমি এটা প্রশ্ন, কিন্তু আমার এটা কিউরিসিটি। আমি কখনো কোনো অপপ্রচারের দ্বারা আমি প্রভাবিত হই না। আমি জানতে চাই যে একটা সিসিটিভি ক্যামেরায় সে হাওয়াই চটি পরা বিএসএফকে কেন দেখা গেল না, 1। 2 নম্বর, একটা অ্যান্ড্রয়েড ফোনে কেন সেই হাওয়াই চটি পরা বিএসএফ দেখা গেল না। বিএসএফকে এখানটাই বলির বখরা করে সরকার তার নিজের ব্যর্থতা থাকার জন্য একটা অপপ্রয়াস করছে। এই বিএসএফকে ডেকে এনেছিল কে? বিএসএফ কি যেচে এসেছিল, না বিএসএফকে ডেকে আনা হয়েছিল? কোনটা সত্য? পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সরকারিভাবে বিএসএফকে ডেকে আনা হয়েছে, তাই বিএসএফ এসছে। এবার আপনার বাড়িতে আপনি নিমন্ত্রণ করে ডেকে বলছেন, তুই বেটা বদমাস, ভাগ এখান থেকে, তোর জন্য সব বিপদ হলো, আমার মেয়ের বিয়ে ভেঙে গেল। বড় অদ্ভুত ব্যাপার। একটা মুখ্যমন্ত্রী আপনি সংকীর্ণ রাজনীতি করার জন্য ভারতবর্ষের সশস্ত্র বাহিনীকে, ভারতবর্ষের সেনাবাহিনীকে আপনি এভাবে অপমান করতে পারেন না। আপনার বিরুদ্ধে কেস হওয়া উচিত। আপনার বিরুদ্ধে এই ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী যে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করেছেন, ডেরিলিকশন, এবং আপনি যে অসম্মান করছেন ভারতবর্ষের সশস্ত্র বাহিনীকে, আপনার বিরুদ্ধে কেস হওয়া উচিত। আপনার বিরুদ্ধে ক্রিমিনাল কেস হওয়া উচিত। আপনারা পারেন না, সারা ভারতবর্ষের বিএসএফকে অপমান করতে পারেন না। বিএসএফ এর মধ্যে হিন্দু আছে, মুসলমান আছে, শিখ আছে, খ্রিস্টান আছে, সবাই আছে। যান দেখাশুন যারা বিএসএফ তারা কারা। আপনি পারেন না এইভাবে একটা বাহিনীকে অপমান করতে। আপনি বলছেন 5,000 টাকা ঘুষ দিয়েছে বিএসএফ, দিয়ে ইট মারিছে, প্রমাণ দিতে পারবেন আপনি? বিএসএফ 5,000 টাকা ঘুষ দিয়েছে? আরে ঘুষ তো আপনি দেন, আপনার দল দেয়। বিএসএফ এর কাছে পয়সা জনে জানে বিএসএফ ঘুষ দিবে? আর যদি দেয় আপনি ধরতে পারেননি কেন? আপনি একটা ক্রাইম করছেন কথা বলার মধ্য দিয়ে। ভারতবর্ষের সশস্ত্র বাহিনীকে অপমান করছেন, আপনি পারেন না একজন মুখ্যমন্ত্রী হিসাবে। আপনি নির্বাচিত মুখ্যমন্ত্রী, আপনি ডেকেছেন বিএসএফ কে, সেই বিএসএফ এসছে, তাদেরকে এখন আপনি বলির বকরা করে গাল দিচ্ছেন, তাদেরকে মানুষের শত্রু বানাচ্ছেন। আগামী দিনে বিএসএফ ওই এলাকার মানুষ যদি খুন করে আপনি দায়িত্ব নেবেন? আপনি তো বিএসএফ কে জনগণের দুশ্মন বানাচ্ছেন নিজের পিঠ বাঁচানোর জন্য।
এত বড় সংকীর্ণ মনের একটা মুখ্যমন্ত্রী কি করে বাংলার মুখ্যমন্ত্রী হয়, এটা ভেবে আমার লজ্জা হচ্ছে। কি কথা, দুবেলা বিএসএফ গাল দিচ্ছেন। বিএসএফ এর প্রোটেস্ট করছে না কেন আনুষ্ঠানিকভাবে? বিএসএফ কেন্দ্রীয় বাহিনী একটা, তারা ওরকম করে মমতা ব্যানার্জির মতন স্টেজে বক্তৃতা দিতে পারে না, তাহলে মমতা ব্যানার্জির সঙ্গে তাদের ফারাক থাকতো না। গুড় আর গোবরের তো ফারাক আছে, এটা গুড় আর গোবরের ফারাক। যারা অযোগ্য চিহ্নিত নন সেই সব শিক্ষকদের 31শে ডিসেম্বর অবধি কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এই রায় শুধু শিক্ষকদের জন্য প্রযোজ্য, অশিক্ষকদের জন্য কোনো সিদ্ধান্ত নয়। মে মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। মিলল না কি সমাধান? দেখ, আমাদের তো একটু হলো বাঁচার আলো, আশার আলো দেখছি, বাঁচাতে পারে কোর্ট, একটু হলে বাঁচার আলো, আশার আলো দেখছি। যদি হয় এই শিক্ষকদের একটা সুরাহা, খুব খুশি হব। বিচার ব্যবস্থার পূর্ণ আস্থা আছে, যদি পারে তারাই পারবে। পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতারা তো বিচারপতিদের এর মধ্যেই চাকরি খাওয়ার জন্য অভিযুক্ত করেই দিয়েছিল। যাই হোক, এখন কি বলবে জানি না, কিন্তু অন্তত শুরু তো হয়েছে, সপ্তাহে তো হয়নি। একটু শুরু হলে আশা করতে পারে মানুষ, হয়তো সুড়ঙ্গের শেষে আলো দেখা যাবে, টানেলের শেষে আলো দেখা যেতে পারে। মন্ত্রী একদিকে বলছেন যে এখানে ঝামেলা হয়েছে, সেই ঝামেলাটা হচ্ছে কংগ্রেসের নেতাশ্রী, সেখানে কিন্তু তাদেরই যাওয়া উচিত। আবার যখন বাংলা দক্ষিণে যখন জনপ্রতিনিধি যখন সাংসদ যখন যাচ্ছে, তখন তাদেরকে আটকে রাখা হচ্ছে, এবং একই সঙ্গে শামসেরগঞ্জে আটকে রাখা দেওয়া হয়েছে। আবার ওখানে ওপারে গিয়ে যখন ভরসাদের সাথে কথা বলতে যাচ্ছে, সেখানেও তাকে আটকে রাখা হচ্ছে। কেউ আমাকে জিজ্ঞেস করেছিল যে পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রীর জন্য আমাদের অপমান হয়, আপনারা কি করে করলেন? কি করব, একটা সময় কংগ্রেস করতো তো, তাই তখন দরদ ছিল। তো মনে করুন শামসেরগঞ্জের এলাকার দুটো কনস্টিটিউয়েন্সি কংগ্রেসের জিতেছে, কংগ্রেসের না, এবার লোকসভা ভোটে জিতেছে। এটাই তো তৃণমূলের মাথা খারাপ। প্রথম দিনই বলেছেন, তৃণমূলের মাথা খারাপ এইখানেই। লোকাল তৃণমূলের নেতারা, তাদের মাথা খারাপ এইখানে। দিদির অত্যাচার তাদের উপরে এইখানে, যে কি করে মুর্শিদাবাদে সংখ্যালঘু অধ্যুষিত জেলায় শামসেরগঞ্জ আর ফারাক্কা জিতে গেল। দিদিকে বাঁচাতে তো দাঙ্গা, দাঙ্গা মানে বিভাজন। তার জন্য তো সবকিছু ছেড়ে বার, বেরাসালাকে ধর, কংগ্রেসকে ধর। অপরাধ কংগ্রেস জিতেছে ওইখানটাই। দিদির মুখ রক্ষাতে তো দাঙ্গা। শান্তিপূর্ণ সেই আন্দোলনের পিছনে মদ খাইয়ে লুম্পেনদের মিছিলে ভরে দিয়ে ওখানকার তৃণমূলের নেতারাই তো লুটপাটটা করিয়েছে। সিসিটিভিতে সব আছে, দেখে নিন আপনারা। কখনো বিএসএফকে বলির বখরা করছে, কখনো কংগ্রেসকে বলির বখরা করছে। রাজ্যকার কংগ্রেসের না আপনার? মুখ্যমন্ত্রীকে আমরা না আপনি? ওখানকার এমএলএ কে আমরা না আপনি? ওখানকার পঞ্চায়েত কাদের আমাদের না আপনার? সবই তো নিয়ে বোঝাচ্ছেন লুটপাট করে কেড়ে কুড়ে। এখন ছেলে ভুলানোর গল্প করছেন যে কংগ্রেসের এলাকা। আরে আপনি আসুন, আপনার উচিত আসা, যদি মুখ্যমন্ত্রী, আপনার আসা উচিত এখানটায়। এই মুহূর্তে 7-8 দিন পার হয়ে গেছে, রক্তাক্ত মানুষ ঘর বাড়ি ছেড়ে পালিয়েছে, হিন্দু পালিয়েছে, মুসলমান পালাচ্ছে, হাসপাতালে ভর্তি হয়েছে গুলি খেয়ে 12 থেকে 15 জন। কলকাতার অ্যাপেলোতে ভর্তি হয়েছে একটা ছেলে, যান খোঁজ দিয়ে দেখুন, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। একবার আসুন আপনি, আপনার উচিত ছিল একবার আসা। আরে ফারাক্কা ব্যারেজে ভালো ভালো গেস্ট হাউস আছে, এখানে এসে আসতে পারতেন, কচি কচি মাছ ভাজা খেতে পারতেন, পোস্তর বড়া খেতে পারতেন, কবিতা লিখতে পারতেন, দুঃখের কাহিনী লিখতে পারতেন। একবার আসুন।
দেখে যান এখানকার মানুষ কেমন আছে, মামাটি মানুষ কেমন আছে দেখে যান। এখানকার মাটি রক্তে ভিজে গেছে, এখানকার মায়েরা স্বামী হারা হয়ে গেছে, এখানকার মানুষ ঘর বাড়ি ছেড়ে পালিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ বলে আর কত বলে, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বিজ্ঞাপন দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু না হয়, তাহলে রাজ্য সরকার পর্ষদ প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। খুব ভালো হবে, এ সরকারকে চাপকালে কাজ হবে, নালে হবে না। সুপ্রিম কোর্টের আইনের চাপকানি খেয়ে যদি কিছু বার হয়, এছাড়া কিছু বার হবে না। সব কটাকে জেলে ভরা উচিত, পর্ষদ মন্ত্রক সব জেলে ভরা উচিত। বাদরামি করেছে এতদিন শিক্ষক শিক্ষিকার সঙ্গে, যা খুঁজি তার মগের মুলুক পেয়েছেন আপনারা। গণধোলাই করা উচিত এদেরকে, গণধোলাই হওয়া উচিত এই বাংলায় এইসব অপরাধীদের। আজকে এই যে বাচ্চারা আছে, বাচ্চারা 8 জনকে নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হবে বিজেপি। গতকাল ডিজির সঙ্গে গেছিল, কিন্তু সেখানে সদুত্তর পায়নি বলে। যেতে পারে, কে কোথায় যাবে আমি কি করে বলবো, যেতেই পারে, প্রত্যেকটা পার্টির যাওয়ার অধিকার আছে। আমাদের কাছে আমরাও নিয়ে যেতাম। আমি তো রাজ্যপালের সঙ্গে কথা বলেছি, তার মধ্যে একখানে প্রথমেই কথা বলেছি রাজ্যপালের সঙ্গে। আমি রাজ্যপালের সঙ্গে কথা বলছি, রাজ্যের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, যখনই ঘটনা শুনেছি তখনই আমি কথা বলেছি তাদের সঙ্গে। বাংলায় ওয়াকফ আন্দোলনের নামে হিংসায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট আদালতে বিষয়টি বিচারের অশান্তি বাঞ্ছনীয় নয়, এটা উদ্বেগজনক। পর্যবেক্ষণ প্রধান বিচারপতি খুবই সঠিক কথা বলেছে মাননীয় বিচারপতি, যা দেখছে তাই বলছে। সারা দেশ জুড়ে এটা নিয়ে আলোচনা হচ্ছে, আজকে ভাইরাল হয়ে গেছে। কি করে খুন হচ্ছে, কি করে ঘর পুড়ছে, কি করে পুলিশের গাড়ি পুড়ছে, সব দেখতে পাচ্ছে। অথচ ওয়াকফ আইনটা কি আমরা সবাই জানি না সেটা। আমি একটু কি বললাম, যারা মারছে তারা জানে না কেন মারছি, যারা মরছে তারা জানে না কেন মরছি। উভয়েরই কারণ নাকি ওয়াকফ। ওয়াকফ কি তাই আমরা কেউ জানি না। অদৃশ্যের এই পরিহাস। এই পশ্চিমবঙ্গ সরকারের প্রথম থেকে উচিত ছিল এই বিষয়টা নিয়ে সতর্ক হওয়া। ভোট করতে ব্যস্ত, প্রতিদিন নাটক করতে ব্যস্ত। এই তৃণমূলের সরকারের সময় হয়নি মানুষকে বলার, বোঝানো। আপনি তো বিধানসভা ডেকে এটার উপরে জরুরি ভিত্তিতে আলোচনা করতে পারতেন। বিধানসভা ডাকা উচিত ছিল আপনার। এই ওয়াকফ আমরা মানছি না, এই ওয়াকফ প্রত্যাহার করা হোক বলে একটা সর্বদিনের প্রস্তাব নিতে পারতেন বিধানসভায়। আমি জানি এটা কেন্দ্রীয় আইন, কিন্তু তবু বলতে তো পারতেন যে এই আইন ক্ষতি হতে পারে, আমরা বিধানসভার পক্ষ থেকে বলছি, বলতে তো পারতেন। বিশেষ অধিবেশন থেকে করেননি আপনি। আপনি তো চাইছেন এই ডামাডোলের বাজারে সংখ্যালঘু মানুষ বিজেপির বিরোধিতা করে আমার সঙ্গে থাক, আর বিজেপি চাইছে এই ডামাডোলের বাজারে হিন্দুরা ভয় ভীতিতে আমাদের সঙ্গে থাক। গল্প তো এইটাই। ইমামবাড়ির বৈঠকে কালকে মুখ্যমন্ত্রী বলেছে যে বিজেপি বাইরের গুন্ডা নিয়ে এসে ঝামেলা করছে। এর আগে রামনবমীতেও এটা প্ল্যান ছিল, কিন্তু আপনারা সেই প্ল্যান ভেস্তে দিয়েছে। এরা পয়সা দিয়ে নিজেদের ডালি কাটছে। বিজেপি হিন্দু মুসলিম উস্কানি দিলে আপনারা যাবেন না। আমি যতদিন থাকবো হিন্দু মুসলিম ভাগ হতে দেব না। কোনো ঘটনা ঘটলে কেউ কেউ রাজনৈতিক অপপ্রয়োগ করে, কিন্তু আমি এটা চাই না। অনেক কিছুই চায় না, আবার অনেক কিছুই চায়। কি চায় কি চায় না সে নিজেই জানে। তা আমার বক্তব্য, এর আগেও তো বাংলা ছিল সরকারি দল রামনবমী নিয়ে প্রতিযোগিতায় নেমেছে, দেখেছেন? এর আগেও তো সরকার ছিল, বাংলা ছিল। হনুমান জয়ন্তী নিয়ে সরকারি দল আর বিপক্ষ দল ময়দানে নেমেছে প্রতিযোগিতায়, দেখেছেন? এবার তা দেখলেন। কে কার থেকে বড় রাম ভক্ত, কে কার থেকে বড় হনুমান ভক্ত, তা প্রমাণ করতে ময়দানে দিদির নেতৃত্বে তৃণমূল বাহিনী নেমে পড়েছে। এগুলো করার মানেটা কি? এগুলো করার মানেই হচ্ছে যে সাম্প্রদায়িকতাকে উস্কানি দেওয়া, যেটা আপনি করছেন। রামনবমী আপনার জন্মের আগে থেকে হয়, হনুমান জয়ন্তী তো যুগ যুগ ধরে হয়, ঈদ পর্ব যুগ যুগ ধরে হয়। তাদের মধ্যে চলতে দিন, ধর্মকে তার মধ্যে চলতে দিন, ধর্মীয় অনুষ্ঠান হতে দিন। আপনি কেন সেখানটায় মাথা ঘামিয়ে হাম কিসি সে কম নেই,
আমি বড় রাম ভক্ত, আমি বড় হনুমান ভক্ত প্রমাণ করার জন্য আপনার মেশিনারিকে কেন কাজে লাগাচ্ছেন, আপনার পার্টিকে কেন ব্যবহার করছেন? কারণ তো একটাই, মুসলমান ভোট তো আবার ফিক্সড ডিপোজিট আছেই, যতটা হিন্দু ভোট খিচে নেওয়া যায়। এটাই তো, রামনবমী করে হিন্দু ভোটকে টেনে লাও, কিছুটা হনুমান জয়ন্তী করে হিন্দু ভোটকে টেনে লাও। মুসলমান ভোট তো ফিক্সড ডিপোজিট আমার তো হয়েই আছে, ওটা নিয়ে কোনো চিন্তা নাই। বছরে একবার নামাজ পড়লে গল্প শেষ, বাকিটা টানাটানি করো। এই তো লড়াই। এই লড়াই করতে গিয়ে আমাদের কি হলো দেখুন, এ বাংলার সমাজটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, এ বাংলার সমাজে আগুন লেগে যাচ্ছে, এ বাংলা সমাজে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে, এ বাংলা সমাজে একে অপরের প্রতি অনাস্থার বাতাবরণ তৈরি হচ্ছে। এটা আমরা চাই না, চাই না, চাই না। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। দয়া করে আমাদের সকলকে মিলেমিশে থাকতে দিন। দাদা, গরু পথে রাস্তা থেকে আক্রান্ত পুলিশ, কামগালো পুলিশের গাড়ি চালক, মন্দির গ্রামে গরু চুরির অভিযোগ, পাচার ধরতে গেলে পুলিশের গাড়িতে ধাক্কা দুষ্কৃতী চাপার, দুষ্কৃতিকারদের কাজ করেছে। বাড়ি বাড়ি পুলিশকে না পাই, রাজ্যকে রক্ষকে বাংলায় দুষ্কৃতিকারদের হিম্মত বেড়ে গেছে, তাই পুলিশকে মানছে না, চাপা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা তো ঘটনা। কোন সিভিক পুলিশকে লেগেছে ওর ডান্ডা দিয়ে ঠেকাবে, ডান্ডা মানেনি, যারা দুষ্কৃতী তারা অনেক হিম্মত, তাদের চাপা দিয়ে বেরিয়ে গেছে। পশ্চিমবঙ্গের এটাই প্রশাসন, যত বাহাদুরি সাধারণ মানুষের উপরে, যেখানে বাহাদুরি দেখার দরকার সেখানে তো বাহাদুরি দেখাবে না। চল, আরেকটা জিনিস দেখা যাচ্ছে দাদা, যে কোনো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ প্রশ্নে সিভিককে কিন্তু এগিয়ে দেওয়া হচ্ছে। সে আপনি কসবার ঘটনায় বলুন বা তার একটাই কারণ, পুলিশের সংখ্যাই তো নাই। পশ্চিমবঙ্গে পুলিশের রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ পদ খালি পড়ে আছে পুলিশের। সিভিক সস্তায়, সস্তার তিন অবস্থা। সিভিক মানুষটা কি সস্তায় পুষ্টিকর, পয়সা দিব কম, খাটবে বেশি, মাইনা চাইবে না, বোনাস চাইবে না, প্রভিডেন্ট ফান্ড চাইবে না, বেশি ঝামেলা করবে না। কারণ সিভিক জানে ঝামেলা করতে গেলে চাকরি চলে যাবে, নেতাকে ঘুষ দিয়ে চাকরি নিতে হয়েছে, চাকরি চলে যাবে। তো সিভিক নিয়ে তো মজা বেশি, সস্তা এবং পুষ্টিকর। পুলিশের ড্রেস পরিয়ে ভিড়িয়ে দিবে সিভিককে, মরলে তোরা মর, তার জন্য কোনো ক্ষতিপূরণ নাই। পুলিশে আমি লোক নিব না, একটা পুলিশের জন্য যত মাইনা, সেই মাইনায় 5টা সিভিক পোষা যাবে, সস্তায় পুষ্টিকর। চানা খাও বেদানা সমাজকে।